দেখো, অ্যাওয়ে ম্যাচে গিয়ে জামশেদপুর এফসিকে হারানো কি খুব একটা সহজ হবে? কেননা যদি মোহনবাগানের কাছে সের্জিও লোবেরা থাকেন একজন ট্যাকটিক্যাল কোচ, তেমন কিন্তু জামশেদপুর এফসির কাছে আছে ওয়েন কোয়েল। সেও কিন্তু সের্জিও লোবেরার ট্যাকটিক্সের থেকে কোনো অংশে কম যান না। সের্জিও লোবেরার কাছে যদি ভালো বেশ কিছু অপশান থাকে, তার থেকেও ভালো, তার থেকেও বেটার কিছু অপশান কিন্তু ওয়েন কোয়েলের হাতে আছে। তাদের সাবস্টিটিউট হিসাবে নামবে রে কাচিকাওয়া, যে কিন্তু লং রেঞ্জার শট নিতে ওস্তাদ। ব্যানানা টাইপের শট হয়, গোলকিপার বোকার মতো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে গোল হয়। এই রকম তার মন মানসিকতা, এইরকম তার টেন্ডেন্সি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, যেখানে আগামীকাল মোহনবাগান দল তাদের অ্যাওয়ে ম্যাচটা খেলতে চলেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। সেখানে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, মোহনবাগান দলের কোন জায়গাটা দুর্বল, কোন জায়গাটা শক্তি, আর এই জামশেদপুর দলের কোন জায়গাটা দুর্বল, কোন জায়গাটা শক্তি, সেই সকল বিষয় নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওর শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়েছো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি দুই দলের শক্তি, দুই দলের ক্ষমতা বা কেমন কি চেঞ্জ হতে পারে, এই সব বিষয় নিয়ে কথা বলি। দেখো, জামশেদপুর এফসির কাছে প্রথম তাদের ক্ষমতা এইটাই যে তারা তাদের হোম ম্যাচটা খেলবে। দ্বিতীয় ক্ষমতা তাদের রিজার্ভ বেঞ্চ। তৃতীয় ক্ষমতা তাদের কোচ। কোচের কথা প্রথমে বললাম যে ট্যাকটিক্যাল চেঞ্জ নিতে কিন্তু ওস্তাদ এই ওয়েন কোয়েল। সের্জিও লোবেরাও যদি সফলতা অর্জন করে থাকে আমাদের আইএসএলে, আর ওয়েন কোয়েলও কিন্তু সফলতা অর্জন করেছে, কিন্তু ওয়েন কোয়েলের হাতে যে সমস্ত প্লেয়ারগুলো এতদিন খেলেছে বা ওয়েন কোয়েল যে সমস্ত প্লেয়ারদের নিয়ে কাজ করেছে, তাদের খুব একটা বড়সড় নাম কিন্তু নেই। তারা কিন্তু ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, সেই ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে ওয়েন কোয়েল তুলে এনেছে এবং তাদেরকে দিয়েই খেলিয়েছে। তো তাদের যে সমস্ত প্লেয়ারগুলো সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে, তাদের মধ্যে একজন অবশ্যই হলো মাদি তালাল। মোহনবাগান যদি হাই লাইন ডিফেন্স নিয়ে খেলে, মাদি তালালের সেই সমস্ত ডিফেন্স চেরা পাস, সেগুলো কিন্তু পাবে সেই মেসি বাউলি, এবং মেসি বাউলি সেখান থেকে মোহনবাগানের গোলে বল চড়ানোর মতো বেশ কিছু চান্স ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, বিশাল কাইত আছে, নো ডাউট ভালো গোলকিপার, কিন্তু কতক্ষণ আটকে রাখবে, তাই না? তো সেদিক থেকে এই মাদি তালাল মেসি বাউলের কম্বিনেশনটা একটা খুব ভালো কম্বিনেশন হতে চলেছে। তাদের উইং বরাবর অ্যাটাক করবে সানান, বেশ গতিশীল প্লেয়ার। তাদের দীর্ঘদেহী ডিফেন্ডার স্টিফেন এজে, তাকে নতুন করে বলার কিছু নেই তাকে নিয়ে। গতবার দেখেছি সে এই মোহনবাগানের 3-4টে প্লেয়ারকে কাটিয়ে নিয়ে এসে একাই গোল করে দিয়েছিল স্ট্রাইকারের মতো। হ্যাঁ, প্রত্যেকবারই যে এইরকমভাবে সে গোল করবে এমনটা তো নয়, কিন্তু যখন কোনো সেট পিস হবে, যখন কর্নার, ফ্রি কিক, এই সমস্ত সিচুয়েশান আসবে, তখন কিন্তু এই স্টিফেন এজে তার ফিজিক্যালিটি দেখাবে। তখন কিন্তু স্টিফেন এজে গোল করার জন্য এগিয়ে আসবে, সেটা কিন্তু বুঝতে হবে, সেটাও কিন্তু আটকাতে হবে মোহনবাগান ডিফেন্ডারদের, মোহনবাগানের অন্যান্য প্লেয়ারদের। সেই সঙ্গে তাদের সাবস্টিটিউট হিসাবে মাঠে নামবে কিন্তু সেই রে কাচিকাওয়া, যে কিন্তু আবার এই ডিফেন্ডারদের মধ্যে বল নিয়ে ঢুকে যাবে না। যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডাররা অপারেট করে, সেইখান থেকে লং রেঞ্জের শট নেবে, এইরকমই তার টেন্ডেন্সি। আমি বলছি বলেই নেবে এমনটা নয়, মানে তাদের খেলা দেখে বিচার করে যেটুকু আমার মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইরকম তার টেন্ডেন্সি আছে। আর যে শটগুলো মারে, মানে ফ্রি কিক যেখান থেকে নেওয়া হয় বেশ ভালো জায়গা থেকে, সেই রকম জায়গা থেকে শটগুলো হুটপাট করে মেরে দেয়। আর বেশ কার্ল হয়ে যখন গোলে ঢোকে, তখন কিন্তু কোনো গোলকিপারের কাছে খুব একটা মানে কিছু থাকে না সেভ করার মতো, সে বোকার মতো দাঁড়িয়েই থাকে, দেখতে থাকে যে গোল হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু মোহনবাগান দলকে একটু মানে নজরে রাখতে হবে। এবার যদি বলি মোহনবাগান দলের দুর্বল জায়গা বা শক্তিশালী জায়গা কোনটা, হ্যাঁ, একটা জিনিস বলা হলো না, যেটা হলো এই জামশেদপুর দলের দুর্বল জায়গা কোনটা। দেখো, জামশেদপুর দলের দুর্বল জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড এবং ডিফেন্স। ডিফেন্সে হয়তো স্টিফেন এজে আছে, কিন্তু আরও অন্যান্য তো প্লেয়াররা আছে, এমন তো নয় যে স্টিফেন এজে একাই ডিফেন্স করে যাবে। প্রণয় হালদার আছে, যে একটু কাট খাওয়ার মানে টেন্ডেন্সি তার মধ্যে আছে। যত তাড়াতাড়ি তুমি প্রণয় হালদারকে কাট খাওয়াতে পারবে, তত তাড়াতাড়ি তোমার লাভ। যদি কোনোভাবে একটা রেড কার্ড হয়ে যায় মানে প্রণয় হালদারে, তাহলে ওরা 10 জন হয়ে যাবে, সেটা একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগান দলের জন্য। আর একটা এই জামশেদপুর এফসির শক্তিশালী জায়গা, সেটা হলো অ্যালবিনো গোমস। সেও এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সেই দুর্ভেদ্য প্রাচীরের মতো, মানে যে কারণে জাতীয় দলেও সুযোগ পেয়েছিল। হয়তো প্রথম একাদশে সুযোগ পায়নি, কিন্তু ডাক তো পেয়েছিল। তো যাই হোক, তো অ্যালবিনো গোমসও তাদের একটা কিন্তু শক্তিশালী দিক। তো তাদের ডিফেন্স, তাদের মিডফিল্ড কিন্তু মোটামুটি একটু দুর্বল তাদের অ্যাটাকিং ভাগের থেকে। তো সেই দিকটা একটু খেয়াল করলে মোহনবাগান কিন্তু গোল পেতেই পারে, বা
খুব তাড়াতাড়ি যদি একটা গোল পেয়ে যায়, তারপর মোহনবাগান দল যদি ডিফেন্স করতে থাকে ভালোভাবে, তাহলে কিন্তু এই জামশেদপুর এফসিকে আটকানো যেতে পারে। এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, দেখো প্রথমেই আমি বলবো মোহনবাগান দলের উচিত দুজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে যাওয়া, আর দুজন সামনে স্ট্রাইকার বা অ্যাটাকিং ভাগের প্লেয়ার থাকবে, তার মধ্যে একজন রবসন রবিনো আর একজন জেমি ম্যাকলারেন। দিমি পেত্রাতোস এবং জেসন কামিন্সকে রিজার্ভ বেঞ্চেই রাখো, ওদেরকে নিয়ে পরে ভাবা যাবে। আমার মানে একদম ডাইরেক্ট মতামত এইটাই, এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। এবার কথা হলো মোহনবাগান দলের বেশ কিছু স্ট্রং পয়েন্টও আছে, যেটা হলো রবসন রবিনো, যেটা হলো অভিষেক টেকচাম। এই অভিষেক টেকচামের গতিটা ব্যবহার করা যেতে পারে, রবসন রবিনো স্কিলটাকে ব্যবহার করা যেতে পারে। এই জায়গাগুলো যদি তুমি প্রপারভাবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু মোহনবাগান দলও গোল পেতে পারে। মোহনবাগান দলে অনেক বড় বড় নাম আছে, কিন্তু কাম নেই। এই জেসন কামিংস গতদিন যে খেলাটা খেললো, তোমাদের একবারও মনে হয়েছে যে কোনো একটা প্লেয়ার? আমার মনে হয়নি। আর আমি এমনি জেসন কামিন্সকে কোনোভাবেই মানে ভালো লাগে না আমার। সে যতই মানে গোল করুক বা যাই করুক, ডেঞ্জারাস সিচুয়েশন বা মানে যে সময় মোহনবাগানের গোল দরকার এলো, এসে পট করে গোল করে দিয়ে চলে গেলো, তবুও আমার ভালো লাগে না। দিমি পেত্রাতোস খেটে খেলছে ঠিক আছে, কিন্তু কাজের কাজটা তো হচ্ছে না। দিনের শেষে আমাদের গোল চাই, দিনের শেষে আমাদের 3টে পয়েন্ট চাই, সেটা কিন্তু এই দিমি পেত্রাতোস বলো কি অন্যান্য প্লেয়ার বলো তাদের থেকে আসছে না। কাজেই আমার মতে ফার্স্ট থেকে রবসন রবিনোকে চান্স দাও, রবসন রবিনো তার স্কিলগুলোকে কাজে লাগাক, তাদের ডিফেন্ডারদের মধ্যে একটা মানে মিসকমিউনিকেশন সৃষ্টি করুক তার স্কিল দিয়ে, সেখান থেকেই আশা করছি গোল হবে। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এবার মোহনবাগানে যদি প্লেইং ইলেভেনে দুজন বিদেশি ডিফেন্ডার রাখা হয়, সেটা হয়তো একটু বেটার হবে, কেননা তাদের মেসি বাউলির কিন্তু ফিজিক্যালিটি অনেকটা বেশি। মেসি বাউলি যতক্ষণ থাকবে মাঠে, ততক্ষণ কিন্তু মাদি তালাল লং রেঞ্জ বলগুলো বাড়াবে, আর লং রেঞ্জ যখন বল বাড়াবে তখন কিন্তু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিওয়ালা প্লেয়ার দরকার এই মেসি বাউলিকে আটকানোর জন্য। হাইটে লম্বা মেসি বাউলি, তার সঙ্গে যদি এই অ্যালবার্টো রড্রিগেজকে ভিড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মেসি বাউলি খুব একটা বেশি দাঁত ফোটাতে পারবে না, আমার তাই মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই এটাও কমেন্টে জানিও। তো তারাও অ্যাটাক করবে, জামশেদপুর এফসি তাদের ঘরের মাঠে ছেড়ে কথা কখনোই বলবে না। বেশ কিছু তাদের হাতে সাবস্টিটিউট প্লেয়ার এমন আছে যারা এসে ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে, তো সেদিকটা খেয়াল রাখতে হবে সের্জিও লোবেরাকে। আশা করব তিনি খেয়াল রাখবেন, কিন্তু পরপর দুটো ম্যাচ মোহনবাগানের এমন গেছে কোনো কিছুই ভরসা পাওয়া যাচ্ছে না। মোহনবাগান দল খুব ভালো সেট পিসগুলোকে আর্ন করছে, সেট পিসগুলো কাজে লাগাতে পারছে না। অন্ততপক্ষে যে কটা সেট পিস পাবে 50% কাজে লাগাক, তার মধ্যে দুটো একটাও তো গোল হবে। সব সেট পিস এই দিমি পেত্রাতোস মারবে, এইরকম মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। রবসন রবিনো আছে, লিস্টন কোলাসো আছে, এটাও কিন্তু মোটামুটি ভালো ফ্রিকিক মারতে পারে, খুব একটা ভালো ফ্রিকিক বলো বি কর্নার, এরা কিন্তু খুব একটা খারাপ নেয় না, এটাও ভালোই নেয়। তো এদের ওপরেও ভরসা রাখতে হবে, সেট পিসগুলোকে কাজে লাগাতে হবে, রড্রিগেজের হাইটটাকে, রড্রিগেজের ফিজিক্যালিটিটাকে কাজে লাগাতে হবে। জেমি ম্যাকলারেনকে ঠিকঠাক বল সাপ্লাই দিতে পারলে জেমি ম্যাকলারেন খেলতে পারবে, না হলে খেলতে পারবে না। জেমি ম্যাকলারেন এমন কোনো প্ল্যান নয় যে সে একেবারে নিচে আসবে, বল নিয়ে যাবে, 3-4টে প্লেয়ারকে কাটিয়ে কুটিয়ে গিয়ে গোল দিয়ে দেবে, এইরকম প্লেয়ার সে নয়। তাকে বল দিতে হবে, তাকে খাইয়ে দিতে হবে, তারপর সে গিলবে, এইরকম তার একটা মনোভাব। তো এইটাই হলো দুই দলের মোটামুটি শক্তিশালী জায়গা, মোটামুটি দুর্বল জায়গা। এবার যদি মোহনবাগান দলের প্লেইং ইলেভেন নিয়ে কিছুটা কথা বলি, দেখো গোলকিপার পজিশনে বিশাল কাইত, আর ডান দিকে সেই অভিষেক টেকচাম, বাঁ দিকে সুভাশিস বোস, আর আমি চাইবো মাঝখানে দুজন বিদেশি সেন্টার ব্যাক থাকুক। এইটাই হচ্ছে সবথেকে বড় পরিবর্তন এই দলে এই ম্যাচের জন্য। সামনের দিকে একজন বিদেশি প্লেয়ার কমিয়ে ডিফেন্সে একজন বিদেশি প্লেয়ারকে জুড়ে দাও, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলডেড। সামনে অপারেট করুক আপোইয়া অনিরুদ্ধ থাপা, সব থেকে ভালো অপশান এই মুহূর্তে আর কেউ নেই। ডান দিকে পাঠিয়ে দিক মনবীর সিংকে, বাঁ দিকে লিস্টন কোলাসো, মাঝখানে থাকুক রবসন রবিনো এবং সামনে জেমি ম্যাকলারেন। বা যদি না করতে চায় সেক্ষেত্রে ডান দিকে লিস্টন কোলাসো, বাঁ দিকে চলে আসুন রবসন রবিনো এবং মাঝখানে চলে আসুক সাহাল আব্দুল সামাদ। এটাও কিন্তু একটা ভালো অপশান, এটাও খুব একটা খারাপ অপশান না, সাহাল আব্দুল সামাদকে দিয়েও কাজে লাগানো যাবে। আর সামনে তো জেমি ম্যাকলারেন থাকছে। যদি কিছুটা এইরকম প্লেইং ইলেভেন হয়, আমার মতে সেভ প্লেইং ইলেভেন এবং অ্যাটাকিং দুই রকমই প্লেইং ইলেভেন হতে পারে, মানে দুই রকমভাবেই কাজে লাগানো যেতে পারে টিমটাকে। তো এবার দেখা যাক কেমন প্লেইং ইলেভেন আগামীকাল নামায় আমাদের হেড কোচ সের্জিও লোবেরা। ম্যাচটা আছে বিকাল 5টা থেকে, মানে এই ফার্স্ট হাফের ম্যাচ।
আশা করব মোহনবাগান দল জিতে আসবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবে। আর যদি একটা পয়েন্ট পায়ও তাহলেও কিন্তু মোহনবাগান দলের জন্য পরবর্তীতে লিগ শিল্ড জেতা বা চ্যাম্পিয়ন হওয়া বেশ কঠিন হয়ে পড়বে। এই এক পয়েন্ট মানে ম্যাচটা যদি ড্র হয়, শুধু মোহনবাগান না, জামশেদপুর এফসির জন্যও কিন্তু চাপ আছে, অনেকটা এগিয়ে যাবে মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে অন্যান্য দলের উপর তাকিয়ে থাকতে হবে এই দুটো দলকে, মোহনবাগান বলো জামশেদপুর বলো, দুজনকে অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। এখনও হাতে সুযোগ আছে, যদি মানে 3টে পয়েন্ট মোহনবাগান পায় তাহলে খুব একটা বেশি পরবর্তীকালে চাপ হবে না। যাই হোক, এটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।